তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 54। বিষয় হচ্ছে গ্রহ প্রতিকার পদ্ধতি ও পরীক্ষার প্রস্তুতি। এই পরীক্ষার প্রস্তুতি হচ্ছে আমাদের প্রাথমিক এবং উচ্চতর ব্যাচ উভয় ব্যাচ নিয়ে সকালে আমরা যেভাবে আলোচনা করেছি এইভাবেই চলবে। আর গ্রহ প্রতিকার পদ্ধতিও কিন্তু সেই পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার পরবর্তী যে বিষয়গুলো সেটির উপরেই কিন্তু বিশেষ করে আমাদের বুঝতে হবে যে গ্রহের প্রতিকার পদ্ধতি কি বা পরীক্ষার প্রস্তুতি আমরা একই সঙ্গে নিব। তো প্রতিকার পদ্ধতির ক্ষেত্রে আমরা কি কি বিষয় দেখি সেটি কিন্তু আমরা আগে থেকে জানি। তথাপি একটু পুনরাবৃত্তি করি। দেখুন, এখানে একটি ছক অঙ্কিত আছে। আমি অবশ্যই একটা কল্পিত ছক এখান থেকে দিয়েছি। তো সেটি হচ্ছে লগ্নে কেতু 7 নাম্বার নক্ষত্রে বসে আছে। তো মিথুন লগ্ন, মঙ্গল কিনা নিচস্থ হয়ে 9 নাম্বার নক্ষত্রে কর্কটে অবস্থান করছে। ছকটা আপনারা বসিয়ে নিতে পারেন। কন্যা রাশিতে শনি 12 নাম্বার নক্ষত্রে আছে। শুক্র হচ্ছে নিজ গৃহে, সে তুলাতে 16 নাম্বার নক্ষত্রে। বৃশ্চিকে রবি 17 এবং বুধ 17 নাম্বার নক্ষত্রে আছে। ধনুতে হচ্ছে চন্দ্র 21 নাম্বার নক্ষত্রে, রাহুও 21 নাম্বার নক্ষত্রে সপ্তমে। আর অষ্টমে বৃহস্পতি, যে কিনা নিচস্থ হয়ে 23 নাম্বার নক্ষত্রে অবস্থান করছে। হ্যালো। হ্যালো, নমস্কার। বা বললো, তো আমরা এই ছক যদি দেখে থাকি তাহলে আমরা বিশেষ করে আমরা এই ছকে জানি যে বিংশোত্তরী মতে চন্দ্র 21 নাম্বার নক্ষত্রে, যেহেতু উত্তরাষাঢ় নক্ষত্রে রবির দশায় সে জন্মগ্রহণ করেছে। বয়স কত অবশ্যই সেটি আর দেখিনি। তো রবির নক্ষত্রে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে, রাহুর রবির নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এই লগ্নের লগ্নপতি বুধ কিনা ষষ্ঠে রিপুভাবে রবি যুক্ত হয়ে অবস্থান করলো। তো আমরা মিথুন লগ্ন সাপেক্ষে জানি যে মিথুন লগ্নে মঙ্গল, বৃহস্পতি এবং রবি এই তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ। তো মঙ্গল, বৃহস্পতি, রবিকে যদি আমরা একটি মার্ক করি যে এই মঙ্গল, বৃহস্পতি আর হচ্ছে রবি, এই তিনটা গ্রহ পাপ গ্রহ। তাছাড়া মিথুন লগ্ন সাপেক্ষে আমরা তো জানি যে শুক্র একমাত্র শুভকারক গ্রহ। তো শুক্র পঞ্চম দ্বাদশপতি, সে পঞ্চমে অবস্থান করছে 16 নাম্বার নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। মানে তার যে শুভত্ব, সেই শুভত্ব কিন্তু খুব একটা নেই। তাছাড়া বৃহস্পতি এই লগ্নের দ্বাদশে হচ্ছে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, লগ্নের ধনভাবে সপ্তম দৃষ্টি দিয়েছে, কিন্তু বৃহস্পতি 23 নাম্বার নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থেকে তারপর সে মঙ্গলকে, স্বয়ং মঙ্গলকে দৃষ্টি দিয়েছে। আর বৃহস্পতিও কিন্তু বিপরীতে 9 নাম্বার নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করে আহ, বুধের উপর তার কোনো উম, দৃষ্টি বা কোনো অবস্থান নেই। তবে বুধ হচ্ছে উম, মঙ্গলের গৃহগত অবস্থানে অবস্থান করছে, এটি আমরা বিশ্লেষণ করতে পারবো। 17 নাম্বার নক্ষত্রে রবি বুধ দুজনই শনির নক্ষত্রে অবস্থান করছে। তাছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে আপনার চতুর্থ ভাবে পড়েছে। তো চতুর্থ ভাবে শনির উপর সেই বৃহস্পতির যে দৃষ্টি পড়লো, এই দৃষ্টি অনুযায়ী আমাদের এখানে প্রতিকার কি হবে। যদি আমরা প্রথমে প্রতিকার নির্ণয় করতে পারি তাহলে পরবর্তীতে আমরা ধাপে ধাপে যাব যে প্রতিকার পদ্ধতি। যেমন প্রতিকার পদ্ধতি আমাদের জানতে হবে 9টি গ্রহের 9টি প্রতিকার। তো 9টি গ্রহের 9টি প্রতিকার আমরা যদি সিরিয়াল অনুযায়ী 9টি গ্রহকে লিখে নেই, তো তখন দেখা যাচ্ছে আমরা সেই প্রতিকার কি, প্রতিকারের সঙ্গে বিরোধ কি, সেই প্রতিকার আদৌ দিতে গেলে কিভাবে ভাবতে হয়, কোন কোন দিকে নজর রাখতে হয়, এই বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করব, যেটি আমাদের প্র্যাকটিক্যাল জীবনে যেটি আহ, বিশেষ করে প্রয়োগ করতে পারি। এমনকি প্রয়োগ করে কোনো রকম আমাদের যেন বিপরীত ফল না পেতে হয় সেই অর্থে। তো এই প্ল্যানেটের ব্যাপারে একটু কেউ বলতে পারবেন কিনা যে এই প্ল্যানেটে লোকটি কেমন হতে পারে, বা তার শরীর স্বাস্থ্য, তারপর তার বিদ্যা শিক্ষা, কর্ম, সেই সঙ্গে তার বৈবাহিক জীবন, বা কয়েকটা পয়েন্ট যদি আমরা বলি, বা দ্বাদশ ভাব যদি বিচার করি, যে কে বিচার করতে পারবেন এই প্ল্যানেটের 12টা ভাব বিচার করবেন, কি প্রতিকার হতে পারে সম্ভাব্য বলবেন, তারপরে আমরা প্রতিকারে অবশ্যই যাব যে কি প্রতিকারের জন্য কি করতে হবে। কে বলতে চান?
নতুন ব্যাচ, পুরাতন ব্যাচ, যে কোনো ব্যাচ থেকেই বলতে পারবেন। কেননা ক্লাসটা কিন্তু শুধুমাত্র প্রাথমিক ব্যাচের জন্য নয়, এটি পরীক্ষার প্রস্তুতিও রয়েছে এখানে। তারপরে আমরা সাজেশনমূলক আলোচনায়ও যাব। সকালে যেমন গেছিলাম ওই রকম বিশেষ করে পরীক্ষার সাজেশনমূলক কিছু আলোচনায় আমরা যাব। একজন রেসপন্স করুন। পারেন, কে বলতে পারবেন? সময় যত নষ্ট করবেন তত এখনকার ক্লাসে আমি কিন্তু বলেছি, আপনাদের কথা দিয়েছি যে দুই ব্যাচের 52 104টি ক্লাস আমাদের সিলেবাস অনুযায়ী। তো এর ভিতর দিয়ে মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করতে পারে তাও কিন্তু বলবো বলেছি। সময় যত নষ্ট করবেন এখন থেকে সেই সময় কিন্তু আমাদের চলে যাবে। স্যার, বলা তো এই খুব একটা জাতক বলা হলো হচ্ছে স্যার, অল্প চেষ্টা মিথুন করতেছে তো। লগ্নের। হ্যাঁ, বলুন। তো মিথুন লগ্ন সাপেক্ষে তো তার রবি, মঙ্গল, বৃহস্পতি এগুলো হচ্ছে স্যার পাপ গ্রহ। তো দ্বিতীয় ভাবে মঙ্গল অবস্থান করতেছে। এখানে মঙ্গল স্যার নিচস্থ অবস্থায় আছে কর্কট রাশি সাপেক্ষে, এখানে যদিও ডিগ্রি উল্লেখ নাই, তারপর ধরে নিতেছে এখানে নিচস্থ। আর বৃহস্পতি তার অপোজিশনে, সব মানে তার ঠিক শুভ সপ্তমে, সমসপ্তমে, সেখানে বৃহস্পতি আবার নিচস্থ অবস্থায় আছে। দুইটা গ্রহ এখানে নিচস্থ। এইখানে বৃহস্পতি জাতকের অষ্টম ভাব থেকে পাপগ্রহ হিসেবে নিচস্থ। এই বৃহস্পতি একাধারে পাপ গ্রহ, আবার বসে আছে হচ্ছে দুস্থান ভাবে, যার কারণে এর দ্বারা কোনো ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই জাতকের চতুর্থ ভাব, অর্থাৎ এই জাতকের যদি আমরা প্রাথমিক শিক্ষা ভাব দেখি, না, তাহলে এই জাতকের প্রাথমিক শিক্ষা জাতকের কিন্তু পড়ালেখার প্রতি আগ্রহ কোথাও না কোথাও ঋতু ভাব দ্বারা প্রভাবিত হবে। তো সেখানে এই বুধের অবস্থাটাও ভালো জায়গায় বসে নাই, যেটা ক্ষতিগ্রস্ত। এবং পাপগ্রহ রবিও এই জাতকের ষষ্ঠে অবস্থান করতেছে, রিপু ভাবে অবস্থান করতেছে। সুতরাং এই ব্যক্তির চিন্তাধারা, বুদ্ধি কোথাও না কোথাও ভ্রষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে ওই বয়সটাতে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার বয়সটাতে। কিন্তু এই জাতকের পঞ্চম পতি, অর্থাৎ তুলা রাশির অধিপতি শুক্র, তার পঞ্চম ভাবে বসে আছে। যদি এই জাতক পড়ালেখা কোনোভাবে ঠিক মতো পার করতে পারে, অর্থাৎ প্রাথমিক ভাবটা যদি তাকে আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু তার পরবর্তীতে আরো ভালো শিক্ষা অর্জনের একটা সুযোগ আছে। কারণ ভাবে বসছে শুক্র পঞ্চম ভাবে, এবং এই মিথুন লগ্ন সাপেক্ষে শুক্রই কিন্তু শুভ গ্রহ। তো সেই হিসেবে শুক্র খুব ভালো একটা অবস্থায় আছে, যা তাকে একটা শক্তি দিচ্ছে শিক্ষার ক্ষেত্রে বা প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে। অতঃপর এই জাতকের রবি বুধ তো বললাম, সপ্তম ভাবে বসছে হচ্ছে চন্দ্র এবং রাহু। তো চন্দ্র এবং রাহু একসাথে বসার কারণে এবং সপ্তম ভাবে, তো তার জাতকের দাম্পত্য জীবন এখানে কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাহু এবং চন্দ্রের একই নক্ষত্র একই সাথে বসার কারণে। আর বৃহস্পতি তো সেখানে নিচস্থ অবস্থায় আছে। আর জাতক মিথুন লগ্নে, তার লগ্নে কেতুর অবস্থান। এবং এখানে
আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অনুসারে মানে আমরা যেটা বিলিভ করি যে কেতু এখানে কিন্তু নিচস্থ হচ্ছে, তার লগ্নেও কেতুর অবস্থা নিচস্থ, এবং রাহুর অবস্থা কিন্তু এখানে সরি হ্যাঁ জি, সরি হ্যাঁ, হ্যাঁ, ঠিক এখানে আছে, ঠিক আছে, নিচস্থ হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। ঠিকই আছে নিচস্থ। রাহু এখানে, রাহু কিন্তু নিচস্থ। এখন নিচস্থ রাহুর সাথে চন্দ্র থাকার কারণে কোথাও না কোথাও চন্দ্র কিছুটা এখানে সুবিধাজনক অবস্থায় আছে, কিন্তু সপ্তম ঘরে চন্দ্র তো ভালো, কিন্তু রাহুর অবস্থান সেখানে আহ থাকার কারণে তারপরে কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তো এখন প্রতিকারের ব্যাপারে কি স্যার বলবো? প্রতিকারটা স্যার আপনি হ্যাঁ, বলবেন হ্যাঁ, স্যার, আমি বলেন, বলেন, বলেন। জাস্ট একটু আলোচনা করলাম। আপনার দৃষ্টিতে এইখানে এখানে কোন কোন গ্রহ শুভ আছে আর কোন কোন গ্রহ অশুভ আছে? আপনার দৃষ্টিতে এক নজরে বলে দেন। মানে আমি এখানে এই যে গ্রহের নাম লিখেছি এখানে টিক দেবো। বলেন। আচ্ছা, এইখানে আমরা যদি দেখি এই জাতকে শুক্র তো সব থেকে শুভ গ্রহ, এবং এই শুক্রের উপরে রাহুরও কোনো দৃষ্টি পড়তেছে না, এবং বৃহস্পতিরও দৃষ্টি এই নেই, মানে শুক্রের কোন উপরে গ্রহের দৃষ্টি শনিরও নেই। কোনো দৃষ্টি নেই। কিন্তু আবার মঙ্গলের এক চতুর্থ দৃষ্টি আছে, দুই তিন মঙ্গলের চার। মঙ্গলের দৃষ্টি আছে স্যার। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে, কিন্তু এই মঙ্গল অবশ্যই তার পাপগ্রহ, কিন্তু এই মঙ্গল মানে চতুর্থ দৃষ্টি অনুসারে মঙ্গলের চতুর্থ দৃষ্টির হচ্ছে ভাবকে রক্ষা করে, তো এটা অত ক্ষতিকারক দৃষ্টি না চতুর্থ দৃষ্টি। আবার এটা মাঙ্গলিক মঙ্গল না, মঙ্গল পাপগ্রহ আছে, কিন্তু শুক্র এখানে অনেক শক্তিশালী একটা অবস্থায় আছে। এই মানুষটার জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পঞ্চম ভাবকে শক্তি দেওয়াটা একটা শক্তিশালী বিষয় হইতে পারে, তার জন্য এনার্জেটিক হইতে পারে। এক্ষেত্রে শুক্রকে আমরা এনার্জি দেওয়ার জন্য যাতে সে আরো বেটার করতে পারে, সেটা একটা বিষয়। আর আরেকটা জিনিস এখানে করা যায়, এখানে শুক্র আর নবম ভাবপতি হচ্ছে শনি, আর শনির অবস্থানটা হচ্ছে চতুর্থ ভাবে। তো স্যার এখানে দশার কিছু বিষয় তো স্যার এখানে আগে বিবেচনা করতে হবে, তারপরেই প্রপার বলা যাবে। এখন হ্যাঁ, দশা চন্দ্র মানে এখানে রবির তার দশায় জন্মগ্রহণ করেছে, চন্দ্র 21 নম্বর নক্ষত্রে মানে রবির দশায় জন্মগ্রহণ করেছে। রবির পরে চন্দ্রের দশা, চন্দ্রের পরে মঙ্গলের দশা, তারপরে মঙ্গলের পরে কি, মঙ্গলের পরে বৃহস্পতি, ওই মঙ্গলের পরে রাহু। তাহলে রাহুর দশা হয়তো পড়তে পারে, হয়তো 20 বছর টছর বয়স হতে পারে মনে হয়। অনুমানিক। কাগজটা কোন জায়গায় রাখলাম তো মনে নেই। আচ্ছা, স্যার এই জাতকের আনুমানিক বয়সকালটা স্যার বর্তমানে 20, 22, 25 এরকম, 20 থেকে আচ্ছা 25-এর মধ্যে হবে, মানে রাহুর বিশ দশা পার থেকে হয়নি। পঁচিশ যদি হয়ে থাকে, আর সে যদি এখনো শিক্ষা ভাব অবস্থায় থাকে, তাহলে আমার আমার পার্সোনাল মতে স্যার পঞ্চম ভাবকে নবম ভাবের থেকে বেশি পাওয়ার দেওয়া প্রয়োজন। আর যদি তার শিক্ষা জীবন পার করে থাকে এবং উচ্চ পর্যায়ে অলরেডি পৌঁছে থাকে, বয়স যদি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে নবম ভাবটাকে পাওয়ার দেওয়া বেশি দরকার মনে করি। তো এখানে পঞ্চম ভাবপতি অর্থাৎ শুক্রকে স্যার এখানে পাওয়ার দেওয়া যেতে পারে। এবং এখানে ওই দিন আমরা একটা জিনিস শিখলাম স্যার, যে বৃহস্পতি যেহেতু এখানে নিচস্থ অবস্থায় আছে, এবং এই নিচস্থ বৃহস্পতিকে, যেহেতু বৃহস্পতি নিচস্থ কিন্তু এর দৃষ্টি, এখন দৃষ্টি কোথায় কোথায় পড়ে, 1 2 3 4 5, অর্থাৎ লগ্নে বৃহস্পতিও কিন্তু স্যার নিঃস্বস্ত, বৃহস্পতির মঙ্গলও নিঃস্বস্ত, একে অপরের দৃষ্টি বিনিময় মঙ্গল ও করেছে, নিচস্থ। তাহলে নিচু ভঙ্গ হয়েছে না? হ্যাঁ স্যার, এখানে আবার যে নিচ ভঙ্গ হচ্ছে যে আর একে শনি অপরের। এই লগ্নে, এখানে লগ্নে দৃষ্টি দিয়েছে, ষষ্ঠ ভাবে বুধাদিত্য যোগের উপরও শনির দৃষ্টি দিয়েছে। আর এই শনি কর্মভাবেও দৃষ্টি দিয়েছে, তো কর্মভাবে ষষ্ঠ ভাবে আর লগ্ন ভাবে দৃষ্টি দেওয়ার জন্য লগ্ন ভাবে নিঃস্বস্ত কেতুর অশুভত্ব শনি নষ্ট করেছে। তাছাড়া ষষ্ঠ ভাবে রিপু ভাবে দৃষ্টি দিয়েও শনির দৃষ্টি দিয়ে রিপু ভাবকে, বুধাদিত্য যোগকে নষ্ট করেছে। বুধাদিত্য যোগ এমনিই নষ্ট হয়েছে, কারণ সে 17 নম্বর নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে রয়েছে। এটা বুধাদিত্য যোগ এমনিই নষ্ট করেছে, নষ্ট হয়েছে। তো স্যার সেই অবস্থায় শনি দৃষ্টি দিয়েছে। এখন কথা হচ্ছে রাহু এই লগ্নের দৃষ্টি দিল তৃতীয় ভাবে, এই লগ্নে, এমনকি লগ্নের আয় ভাবে আর লগ্নের অষ্টম ভাবে। তাহলে অষ্টম ভাবে বৃহস্পতির যে অষ্টমত্ব, সপ্তম দশমপতির যে অশুভত্ব পাপত্ব, সেটি কিন্তু নষ্ট করেছে। শুক্র একমাত্র শুভ রাজ্যকারক গ্রহ, সে নিজ গৃহে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে আছে। তো
তাহলে এই মঙ্গল কি কোনো বুদ্ধি দেবে, বা বৃহস্পতি ধরেন তার প্রতিষ্ঠা দিতে পারে, বা এখানে কোন গ্রহ দিতে পারে? এই প্রশ্নগুলোর এখন উত্তর দেন। মানে কে দিতে পারবেন? সুদীপ্ত বাবু যে পর্যন্ত বলেছেন এই পর্যন্ত ধরেন বললেন। এখন হচ্ছে এখানে কি প্রতিকার দেওয়া যেতে পারে, কোন গ্রহ কেমন স্যার অবস্থানে আছে, শুধু সেটি বলতে হবে। আরেকটা ছোট বিষয় স্যার, এখানে সপ্তম ভাবটা তো স্যার বাধক ভাব। হুম। এখন জাতকের বাধক ভাব অনুসারেও স্যার এখানে বৃহস্পতিকে স্যার কোনোভাবেই পাওয়ারটা দেওয়া স্যার যায় না। বাধকপতিও স্যার বৃহস্পতি, সে আবার অষ্টম ভাবে বসে আছে। ঠিক আছে, ওই ইটা ভঙ্গ হলো, কিন্তু তারপরও স্যার বাধক ভাবের বিচারেও বৃহস্পতিকে কোনোভাবেই পাওয়ার দেওয়া যাবে না স্যার, তাহলে সমস্যা হবে, বাধাপ্রাপ্ত হবে এই ব্যক্তি। আবার সপ্তম ভাব তো মারক ভাবও, তো মারক ভাব, বাধক ভাব, ব্যত্যক রাশি, লগ্ন সাপেক্ষে দুই ভাবেই স্যার বৃহস্পতিকে স্যার এখানে আমরা পাওয়ার দিতে পারবো না। এখানে শনিকে বিচার করা যেতে পারে, শনি তার চতুর্থ ভাবে আছে, কিন্তু শুক্র এবং শনি স্যার এই দুইটা গ্রহের যে কোনো মধ্যে স্যার আমরা কাজ করতে পারি, দশা অন্তর্দশা বিবেচনায়, সময় বিবেচনায় সেটা হয়তো ভালো হবে আশা করছি। জি স্যার, এই পর্যন্তই। তো এবার বলবেন একটু সুভাষ চন্দ্র রায় আর হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, এই দুইজনের কাছ থেকে একটু শুনে আসবো। স্যার আমি আজ্ঞা। বলার মুডে নাই স্যার, আমি ক্লাসে অ্যাটেন্ড করতেছি। তাহলে সুভাষ বাবু বলেন, সুভাষ চন্দ্র রায়। গুরুদেব, প্রণাম। হ্যাঁ বলুন। আহ, উম, লগ্নে যেহেতু কেতু আছে, এ লোক, স্যার লগ্ন সম্পর্কে একটু বলি, খনার হুম। একটা উদ্ধৃতি আছে। হুম। লগ্নে যদি থাকে কেতু, পরের ধানে বাঁধবে সেতু। তো এ যে কোনো ভাবেই টাকা পয়সা ইনকাম করবে, সৎভাবে করুক অসৎভাবে করুক, অতএব এই লগ্নের তো দেওয়াই যাবে না। ওই দাদা যা বলছে সেইটাই, এই শুক্র এবং নবমপতি শনির যদি প্রতিকার দেওয়া যায়। শুক্র আর শনির যদি প্রতিকার দেওয়া যায়। আচ্ছা, আর আর কিছু দেওয়া যায়? গুরুদেব, আর তো এই প্রতিকার আমি ভালো পারি না, আর আমি এইবার দেখেন, শুক্রের প্রতিকার দিলে তার পজিটিভ দিক কি হবে এটি আগে বুঝতে হবে, তাই না? তাহলে আমাদের যেহেতু ক্লাস হচ্ছে গ্রহ প্রতিকার পদ্ধতি, আমরা আর আলোচনায় গেলাম না, দরকার নেই। কেননা এই প্ল্যানেট কার কোথায় আর এর প্রতিকার দিয়ে মিউট করুন, মিউট করুন। ধরেন। মিউট করুন। সুমনদেব বাবু, তো আমাদের গ্রহ প্রতিকার, তো যেহেতু এই জাতক বা জাতিকাকে আমরা জানি না, যেহেতু একটা কাল্পনিক ছক এটি, তো সেহেতু কাল্পনিক ছকে প্রতিকার দিয়ে কি হবে আর না দিয়ে কি হবে, কিন্তু হবে। কেন হবে? যে আমাদের ধরতে হবে যে এখানে শুক্র একাই শুভ, একাই রাজ্যকারক। তাহলে শুক্র তো নিজ গৃহে বসে আছে, উপরন্তু সে বৃহস্পতির নক্ষত্রে, 16 নম্বর নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। তাহলে আমি আপনাদের বলেছি যে শুক্র যদি বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট কখনোই হয়, বা শুক্র বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি শুক্রের নক্ষত্রে, তাহলে কিন্তু সে আর ওই গুরুকে ছাড়ায়া যায়, মানে এটা গুরু চণ্ডালের থেকেও মারাত্মক কিছু হয়। তাহলে এখানে শুক্রের প্রতিকার দেওয়া যেতে পারে আমি বলতেছি, কারণ হচ্ছে যে গুরু কিনা এই লগ্নে অস্ত গেছে। অস্ত গেছে কেমন? সে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র থেকে মঙ্গলকে দৃষ্টি দিয়েছে, আবার মঙ্গলও কিন্তু দৃষ্টি দিয়েছে, দুজন নিচু হয়েছে, নিচু ভঙ্গ হলো, কিন্তু মঙ্গলের নক্ষত্রে বসে আছে, আর মঙ্গল স্বয়ং দৃষ্টি দিয়েছে বুধের নক্ষত্র থেকে। তাহলে মঙ্গলের দৃষ্টিটা বুদ্ধি সুলভ, বৃহস্পতিকে বুদ্ধি দেবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু যে বুদ্ধি সুলভ না, সেটা তেজ সুলভ। তাহলে তেজ কারক দৃষ্টি আর একজনের হচ্ছে বুদ্ধি কারক দৃষ্টি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আমাদের দেখতে হবে যে তেজ কারক দৃষ্টি, বুদ্ধি কারক দৃষ্টি যাচ্ছে বৃহস্পতির পরে, আর তেজ কারক দৃষ্টি আসছে মঙ্গলের পরে। কিন্তু একাধারে বৃহস্পতি কিন্তু সে অষ্টমে বসে আছে, সপ্তম দ্বাদশপতি, ওই সপ্তম সপ্তম দশমপতি, কিন্তু রাহুর আবার দ্বাদশ দৃষ্টি পড়ে বসে আছে। তাহলে বৃহস্পতি এমনিই কিন্তু নিঃস্ব হয়ে গেছে। তাহলে তার তেজকারক দৃষ্টি আর এমন কিছু আসছে না, বরং বুদ্ধিকারক গ্রহ দৃষ্টিটা সে গ্রহণ করছে, করতে তার হবে, কারণ সে তো
ট্যাবে পড়ে গেলে কারো বুদ্ধি না কারো বুদ্ধি শুনতে হবে, হয় তাকে ক্রেন ডাকতে হবে অথবা কোনো কিছু ডাকতে হবে, ডেকে তাকে উঠতে হবে ওখান থেকে, তাকে উঠানোর সুযোগ কম আছে। তাহলে কম যদি থাকে তাহলে মঙ্গল আর বৃহস্পতি নিয়ে আমরা এখানে আর ভাবতে পারছি না, কেন মঙ্গলের সে বুধের নক্ষত্রে আছে, মঙ্গলকে আমরা কোনো কিছু করতে পারছি না এখানে, করে কি করব, কি বা হবে, পাপগ্রহ এই লগ্নের ষষ্ঠপতি এবং আয়পতি, যদিও আয়পতি হিসাবে প্রবৃদ্ধি বাড়াবে কিন্তু রিপুপতি, তাকে আর এখানে এমন কোনো শক্তি দিয়ে কোনো লাভ হবে না। তাহলে মঙ্গল বৃহস্পতি আমরা এখানে আহ এক কথায় এই আলোচনার মাধ্যমে ক্রস দিয়ে দিতে পারি যে মঙ্গল আর বৃহস্পতিকে আমাদের নিয়ে টানাটানি করে লাভ নেই। এবার আসি, মঙ্গলের অষ্টম দৃষ্টি ভাগ্যভাবে পড়েছে, আবার ওই অষ্টমপতি সে কিনা তৃতীয় ওই চতুর্থে বসে আছে, তাহলে অষ্টম নবমপতি শনি এই লগ্নে তৃতীয় চতুর্থে বসে আছে, সে 12 নম্বর নক্ষত্রে। তো 12 নম্বর নক্ষত্র হচ্ছে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তর ফল্গুনী, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী নক্ষত্র। তো উত্তর ফল্গুনী অধিপতি কে? উম রবি। রবি। না, তাই তো, 12 নম্বর মানে 12, 13, 14, 10, 9, 10, 11, 12, হ্যাঁ রবি। তো রবির নক্ষত্রে বসে রবিকে দৃষ্টি দিয়েছে, তাহলে শনি রবির আজান হচ্ছে, শনি রবির একে অপরের যেমন শত্রু, তেমনি সেই শত্রু দৃষ্টি কিন্তু রয়েছে রবি ও শনির নক্ষত্রে বসে আছে। তাহলে শনির যে প্রতিকার দেব, প্রতিকার দিলে রবি কিনা ধৈর্য, সাহস, মনোবল, জনবলের কারক, তার উপরে কিন্তু শনির দৃষ্টি পড়েছে এবং রবিও শনির নক্ষত্রে আছে। জানলা খোলা, সাউন্ড যাচ্ছে, একটু অপেক্ষা করি নামাজের জন্য। কারেন্ট আসছে। স্যার শনি তো দেওয়া যাবে না, অষ্টমপতি তো, কিন্তু আবার ওই দিক থেকে দুই জায়গা থেকে এখানে অষ্টম নবম। অষ্টম নবম পতিতে শনি। তো এখানে শনির যদি প্রতিকার দেই তাহলে রিপুভাব, যেমন রিপুভাবের রিপু দোষ কিন্তু কিছুটা কাটানো যেতে পারে, সবাই ভিডিও অন করবেন। তো তবে কর্মভাব ক্ষতিগ্রস্ত হবে, উপরন্তু লগ্ন ভাব, তার জীবিকা, তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তার স্বভাব, এমনকি তার মন, এসব কিছুর উপর প্রভাব কিন্তু পড়বে। তাহলে শনি এই লগ্নে আগে অষ্টমপতি পরে ভাগ্যপতি, তাহলে তাকে পাওয়ার দিয়ে কর্মভাবে দৃষ্টি দিয়েছে, তখন কিন্তু আগে ধন শূন্য হয়ে পরে ইনকাম করার জন্য দৌড়াদৌড়ি করে ভাগ্যের আর কি পরিবর্তন বা ঘটাবে। তো শনির এখানে প্রতিকার আদৌ দেওয়া যাবে কিনা, কারণ সে রবির নক্ষত্রে যেহেতু বসে আছে সে, আর সেই স্বয়ং রবিকে দৃষ্টি দিয়েছে, রবি যদি একটা লোকের মারা যায় তাহলে আর, রবি বৃহস্পতি যদি মারা যায় তাহলে আর কে থাকবো, তাহলে তার রবির যে আলো, বৃহস্পতির জ্ঞান গরিমা বা বৃহস্পতির প্রতিষ্ঠা, এগুলো তো থাকলো না। ওদিকে
সূর্য বীর্য ঐশ্বর্য মঙ্গল সেটিও কিন্তু বসে গেছে, সেটিও থাকলো না, তাহলে মানুষটি কি নিয়ে বাঁচবে? আমাদের তো দিতে হবে বাঁচার পথ, যেহেতু প্রতিকার পদ্ধতি। তাহলে শনির প্রতিকার আমরা এখানে কিভাবে দিই, এটি একটু ভাবতে হবে যে আদৌ দেওয়া যায় কিনা, বা দিলে আমাদের লাভ কি। তা লাভ কিন্তু কিছু নেই, রিপুভাবের লাভ আছে। কারণ রিপুভাব যত দমন থাকবে তত হচ্ছে তার রিপু দোষটা কমবে, কিন্তু একাধারে তো সে কর্মভাব এবং লগ্নভাবকে ধ্বংস করবে, তখন সে আর কি টেনে আনবে। কিন্তু একটি কথা এখানে নিগূঢ় তত্ত্ব রয়েছে, যদিও করলে আপনারা সেটি মানবেন না, এখন বুঝতে পারবেন না, কিন্তু সেটা পরবর্তী সময়ে বুঝতে পারবেন, ওখানে একটু দাগ দিয়ে রাখলাম। যে কথা সুভাষবাবু বললেন যে লগ্নে কেতু, নিচস্থ কেতু, কেতু দৈব শক্তির কারক গ্রহ এবং বুধের গৃহগত অবস্থানে বসে আছে, সে পরের ধনে বাঁধবে সেতু, সে বৈধ অবৈধ যে পথে হোক উপার্জন করবে। কিন্তু এই দুনিয়ায় চলতে গেলে অর্থ তার দরকার, অর্থ তার উপার্জন দরকার, এবং সেটি যে করবে। আমি যতটুকু বুঝতেছি এই প্ল্যানেটে, তো এনার জন্ম থেকে অর্থভাগ্য ভালো হওয়ার কথা। কোন সূত্রে? কারণ পঞ্চমপতি পঞ্চমে, বৃহস্পতির নক্ষত্রেও হতে পারে সে ক্ষতিকারক, কিন্তু একমাত্র শুভকারক গ্রহ ওই একজনই আছে, সে হচ্ছে শুক্র। আর কেউ এই প্ল্যানেটে কোনো শুভ অবস্থানে নেই। চন্দ্র কিনা সে রাহুর সঙ্গে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করেছে, তাহলে চন্দ্র ওখানে আর ধনপতিকে বাঁচানোর কোনো সুযোগ ওখানে নেই। তাহলে চন্দ্রের প্রতিকারেও কিন্তু আমরা ক্রস দিতে পারি, যে চন্দ্রের কোনো প্রতিকার এখানে দেওয়া যাচ্ছে না, দিয়ে তাকে কোনো কিছু করার সুযোগ নেই। রবি বুধ তো শনি দ্বারা দিষ্ট, অর্থাৎ রবি বুধেরও এখানে আমরা কোনো কিছু করতে পারছি না। শুক্রকে করতে পারছি, শনিকে কিছু করতে পারবো কিনা জানি না। বৃহস্পতির দিকে আমরা নজর রাখতে পারি কিনা, যে বৃহস্পতি সপ্তম পতি, সব থেকে মারক ধনপতি, মানে 2 আর 7 নাম্বার ঘর সবসময় মারক হয়। তো সে যদিও মিথুন লগ্নে বৃহস্পতি মারক নয়, কিন্তু তবে অবশ্যই মারক, সে সপ্তম পতি হিসাবে মারক। তো বৃহস্পতিকে আমরা দিতে পারবো না, কিন্তু কোনোভাবে যদি বৃহস্পতিকে ওখানে বাঁচানো যায়, সে যেহেতু 23 নাম্বার নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে বসে আছে, যদি বাঁচানো যায় তাহলে জাতক বাঁচতে পারে। এই দুইটার বিকল্প, মানে বিকল্প কোনো পথ আছে কিনা এটা আমাদের ভাবতে হবে। আর রাহু নিয়ে কোনো কিছু ভাবার আমাদের নেই, এটা একেবারে আহ চিরন্তন সত্য কথা, যে রাহু নিয়ে ভাবার আমাদের কোনো সুযোগ নেই। কেতুকে নিয়ে আমরা একটু ভাবতে পারি, তাহলে ভাবতে পারি আমরা কেতুকে নিয়ে এখানে একটু শূন্য করি। আর হচ্ছে এই শনিকে শূন্য করলাম, বৃহস্পতিকেও একটু শূন্য করলাম, আর শুক্রকে তো অবশ্যই করতে হবে। এই 4টি গ্রহ নিয়ে ভাবা যেতে পারে। তাহলে লাভ কি, কোন দিক থেকে লাভ? কথা হচ্ছে শুক্র তো তার নিজ গৃহে বৃহস্পতির গৃহে বসে আছে, এটা ধরে নিলাম যে আমরা একটি ইউলো ডায়মন্ড হয়তো এখানে দিলাম, দেওয়ার পরে শুক্রটা আরোই হলো, বৃহস্পতিটা আরো মরল, মরার পরে এটি একটি আমরা দিলাম ধরেন এখানে। কারণ বৃহস্পতির নক্ষত্রে শুক্র থাকার জন্য, বৃহস্পতির সঙ্গে বিরোধ সৃষ্টি না করে তার জন্য একটি ইয়েলো রঙের ডায়মন্ড আমরা হয়তো ওখানে পরালাম। এখন ওই বৃহস্পতি কি আদৌ তার বাঁচবে? মারকপতি, তাকে কি বাঁচানোর কোনো সুযোগ আছে কোনো কিছু দিয়ে? যদি থাকে, না বাঁচানো যায়, তাহলে বৃহস্পতি সপ্তম অষ্টমপতি, তাহলে তো তার, যেহেতু সপ্তমে গ্রহণ দোষ তৈরি করেছে, তাহলে আর যেহেতু রবির পরে গিয়ে চন্দ্র অবস্থান করছে, রবির পরে, তাহলে রবির পরে হলে কি হয়েছে, আমাদের শুক্লপক্ষ হয়েছে নাকি, তাই তো? জি স্যার। হ্যাঁ, জি শুক্লপক্ষ স্যার, হয়েছে। শুক্রবার। তো চন্দ্রকে আমাদের বাঁচানোর কোনো সুযোগ এখানে নেই। তথাপিও ধরেন চন্দ্র রাহু যেহেতু দুজনেই 21 নাম্বার নক্ষত্রে রবির নক্ষত্রে অবস্থান করছে, রবিকে সে অ্যাভয়েড করে চলে গেছে, অর্থাৎ অমাবস্যাকে পার করে কেবল শুক্লপক্ষের প্রতিপদ বা দ্বিতীয়া, ওই প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়ায় যেতে পারে বড় জোর, 21 নাম্বার মানে তৃতীয়ায় চলে যেতে পারে। তাহলে এই তিথি গেল, তাহলে আমরা ওখানে কিছু করতে পারছি না।
তাহলে আমরা এখানে শনিকে, বৃহস্পতিকে, কেতুকে কিভাবে কি করতে পারি? দেখুন, একটি কথা সবসময় বিবেচনা করতে হবে যে জাতক জাতিকার আমরা বলেছি যে কোন বয়সে আসবে সেই অনুযায়ী তার একটা বিবেচনা করতে হবে। আবার হচ্ছে লগ্নকে দেখতে হবে, রাশিকে দেখতে হবে, রাশি অধিপতিকে দেখতে হবে সমানভাবে। দশা অন্তর্দশার প্রতিকার হচ্ছে তার বয়স অনুযায়ী। যদি সে বলে যে এখন কাশি হয়েছে, কাশিটা সেরে গেছে, পরে জ্বর হয়েছে, জ্বরটা কি হবে, জ্বরটার ওষুধ খেতে হবে, জ্বর চলে গেল, তারপরে দেখা গেল আমাশয় হয়েছে, আমাশার জন্য ট্রিটমেন্ট নেবে, এভাবে দশা অন্তর্দশার প্রতিকার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। কিন্তু আমাদের শিখতে হবে, চলমান প্রক্রিয়াটা আমরা জানি, চলমান প্রক্রিয়াটা আমরা বের করতে পারবো, সবসময় পারি। কিন্তু যেটি আমাদের স্থায়ী প্রতিকার, জীবনকে ভাসিয়ে দেবে যে বা ভাসিয়ে তুলবে, সেই প্রতিকারটাই আমাদের যেতে হবে। জীবন রত্ন স্যার, না স্যার? হ্যাঁ, তাহলে লোকটির জীবনকে কিভাবে প্রস্ফুটন করা যায় সেদিকে আমাদের প্রথম নজর রাখতে হবে। সেই নজর রাখতে গেলে আমি শুক্রের যেমন ইয়েলো ডায়মন্ডটা বললাম, এখানে শনিকে যদি আমরা বুধের গৃহগত এবং শনি 12 নম্বর নক্ষত্রে রবির উপর যেহেতু দৃষ্টি দিয়েছে আর রবির নক্ষত্রে বসে আছে, শনি অষ্টমপতি এবং নবমপতি। তো বৃহস্পতির সাথে শনির কোনো কানেকশন হলো না, কিন্তু আমি বলবো এই প্ল্যানেটে বৃহস্পতিকে বাঁচানোর চেষ্টা করা উচিত। যদিও সে বাঁচবে না, কিন্তু তাকে না বাঁচালে তো এই জাতক বাঁচবে কিনা সন্দেহ আছে। তাহলে বৃহস্পতিকে আমরা কিভাবে বাঁচাতে পারি? সে 23 নম্বর মঙ্গলের নক্ষত্রে বসে আছে, আবার মঙ্গল দিষ্ট হয়ে। তাহলে বৃহস্পতিকে নিয়ে যদি আমরা চিন্তা করি আর শনিকে কোনোভাবে যদি শনির কুপ্রভাবকে বিলীন করা যেতে পারে, শুভত্ব নষ্ট করা যেতে পারে, তাহলে জাতক বাঁচতে পারে। আবার লগ্নপতিকে বাঁচানোর আমাদের সুযোগ নেই, লগ্নপতি বুধকে বাঁচানোর সুযোগ নেই। তাহলে যতই বৈধ পথে উপার্জন করুক আর অবৈধ পথে উপার্জন করুক, আমরা যেহেতু লগ্নে কেতু বুধের গৃহগত, বুধকে বাঁচানোর জন্য বুধ আর কেতু একসঙ্গে কাজ করে, সেটি সবুজ রঙের ক্যাটসাই। এটা দিয়ে আমরা তাকে বুধকে বাঁচাতে পারি, একই সঙ্গে কেতুর ক্ষিপ্রতা কমাতে পারি। আবার কেতু কিনা সে 7 নম্বর নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু মানে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, তখন বৃহস্পতিকে ওই কেতু যদি গ্রিন গোল্ডেন হয় তাহলে ওই বৃহস্পতিকেও কিন্তু বাঁচানো সম্ভব হয়ে ওঠে। ভেবে দেখুন কিভাবে। কারণ স্যাফায়ার গ্রুপের রত্ন এবং ক্যাটসাইয়ের বর্ণ বিচিত্রতা বর্ণ অনুযায়ী গ্রহের উপর ক্রিয়াশীল হয়। তো কেতুকে দিয়ে যেমন আমরা বৃহস্পতির ক্ষেত্রগত কেতু মিনিয়ে কেতু অবস্থান করছে, ধরেন বা ধনুতে কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা কি গোল্ডেন ক্যাটসাই পরার পরামর্শ দেই না? কনকক্ষেত্রী ক্যাটসাই বা গোল্ডেন ক্যাটসাই পরার পরামর্শ দেই না? ঠিক তদনুরূপ এখানে যদি আমরা বলি যে গ্রিন গোল্ডেন ক্যাটসাই দিব, তাহলে কি বৃহস্পতি একটু হলেও বাঁচবে না? জি স্যার, কিছুটাই পাবে স্যার। পুনর্বসু নক্ষত্রে থাকার কারণে একটু হলেও লগ্নপতি বুধ এবং বৃহস্পতির একটু পাওয়ার মানে মরা আঙ্গুল বা উম, ওই কি বলে এই অষাঢ় আঙ্গুল মানে হচ্ছে প্যারালিটিক আঙ্গুল, সেই আঙ্গুলটা কি একটু তাকাবে কিনা, শেষ তাকানো তাকাবে কিনা, এটি একটু ভাবতে হবে। তো আপনারা পরবর্তীতে ভাববেন, সেটি আমাদের কম ভাবলেও চলবে। তো ক্যাটসাই এখানে আমরা যদি একটু লিখি যে গ্রিন গোল্ডেন। এখন কথা হচ্ছে, আমি এই যে আথাপড়া একটা নাম বললে মানে খাস বাংলাদেশি না দিলে আপনাদের মনেও থাকবে না। আসলে এই রঙের ক্যাটসাই পাওয়া যায় কিনা? ক্যাটসাই রঙের বিচিত্রতার শেষ নেই। ক্যাটসাইয়ের মধ্যে চেষ্টা। এত রং রয়েছে যা অন্য কোনো পাথরের মধ্যে নেই। সেটি আপনাদের বুঝতে হবে। তো এটি গ্রিন গোল্ডেন অবশ্যই পাওয়া যায়, কিন্তু আদৌ সেই জাতক কিনবে কি কিনবে না সেটা তাদের ব্যাপার, কিন্তু পরামর্শটা মনে হয় আমরা দিতে পারি। আর কি করতে পারি? এইখানে শনিকে আমরা বুধের ক্ষেত্রগত শনি থাকার কারণে বুধকে আমাদের দুভাবে বাঁচাতে হবে, একটা হচ্ছে কেতু দিয়ে বাঁচাতে হবে, আর এই লগ্নের শনিকে দিয়ে বুধকে বাঁচাতে হবে। আর কোনো বাঁচানোর সুযোগ নেই। তাহলে ওইখানে কিন্তু গ্রিন
রঙের নীলা, সবুজ রঙের নীলা মানে স্যাফায়ার গ্রুপের নীলা, যেটা গ্রিন নীলা বা গ্রিন স্যাফায়ার বা গ্রিন পান্না। পান্না মানে গ্রিন পান্না বললে হবে না, গ্রিন স্যাফায়ার গ্রুপের যে রত্ন, নীলার খনিতে যে রত্নটি নীল হবে সেটি নীলা, যেটি লাল হবে বেগুনি হবে সেটি রক্তমুখী নীলা, যেটি সাদা হবে সেটা শ্বেত নীলা, যেটা ঘোলাটে হবে সেটা গঙ্গাজলি নীলা, যেটি আহ পারিজাত ফুলের মতো হবে সেটি পারিজাত নীলা। এটা রং অনুযায়ী কিন্তু তার নাম হয়ে থাকে, এটি আপনারা জানেন অবশ্য। নীলা কত প্রকার, নীলার নাম বিভিন্ন নাম, এগুলো জানতে পারবেন, যেমন ময়ূরকণ্ঠী বর্ণ ময়ূরকণ্ঠী নীলা। ঠিক তদনুরূপ এই স্যাফায়ার গ্রুপের রত্ন, বিশেষ করে যেটি গ্রিন বর্ণ ধারণ করে ওটির নাম গ্রিন স্যাফায়ার বলা হয়, যেমন পিঙ্ক স্যাফায়ার পিঙ্ক রং রত্ন। এটা চুনির বিকল্প হিসাবে ওর আরেকটা নাম আছে মেটাকাস্ট। তো মেটাকাস্ট যে রত্নটি ইংলিশে বলে ওটা গ্রিন স্যাফায়ারই রত্ন, স্যাফায়ার গ্রুপের গ্রিন রত্ন। তো সেটি রবি শনি মঙ্গল একসঙ্গে কাজ করে থাকে, কারণ ওটি রবিরই কাজ করে বেশি। স্যাফায়ার গ্রুপ হওয়ার কারণে শনিকে দমন করে। আর হচ্ছে ওই রত্নটি যেহেতু মানে লাল বর্ণ রবির কাজ করবে, স্যাফায়ার গ্রুপ বিধায় শনিকে দমন করবে আর মঙ্গলকে সে কন্ট্রোল করবে, এটা কিন্তু করে থাকে। তো যদি আমরা এখানে যদি চিন্তা করি যে শনির ক্ষেত্রে গ্রিন স্যাফায়ার নামে একটা পাথর, এটা হচ্ছে একটু কঠিন নামে চলে যাচ্ছে, যদিও তিনটে রত্নই একটু কঠিন ভাবে চলে গেল। এভাবে যদি কোনো প্রতিকার দেওয়া যায় তাহলে মনে হয় আমাদের এই জাতক একটু উপকৃত হতে পারে। কিনবে না, আমি নিশ্চিত যে এই প্ল্যানেট এই রত্ন কোনোদিন কিনে পড়বে না, এটা আমি নিশ্চিত। তো ধরেন আমাদের বোঝার জন্য এখন কথা হচ্ছে এতে লাভ কি আর লস কি, আমাদের সেটি না বুঝলে প্রতিকার বোঝা যাবে না। বাদ দিলাম, আমরা এই প্রতিকারে বাদ দিলাম। ধরেন সাধারণ মানুষ বলবে রিপুভাবে রবি বসে আছে, রবির একটি প্রতিকার দেব। তাহলে রবির প্রতিকার দিলে কি হবে? তার কি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে, না শনির দৃষ্টিতে আরো নষ্ট হবে? সে মঙ্গলের গৃহে শনির নক্ষত্রে বসে আছে, তাহলে তার কি রবির জৌলুস বাড়ানো সম্ভব আদৌ? না না স্যার, সম্ভব কিন্তু না। এইবার ধরেন সম্ভব না। বুধের রত্ন পান্না দিলেন সরাসরি, কিন্তু তাকেও তো দিয়ে মানে কোনো কিছু, বুধ কাউকে রিপু শত্রু প্রপার। মনে করছে না। বুধ একমাত্র গ্রহ যে কাউকে শত্রু মনে করছে না, কিন্তু বুধ আবার বিশেষ করে চন্দ্রকে শত্রু মনে করে। আবার চন্দ্র বুধকে কি শত্রু মনে করে? করে না। না, করে না, কাউকেই করে না স্যার। কাউকেই করে না। তাহলে বুধ ওখানে, আমরা বুধকে কিভাবে, লগ্নপতিকে না বাঁচাতে পারলে মানুষ বাঁচবে না। মানুষটি মানে তার জীবিকা, তার গুণ, তার যশ, তার মস্তিষ্ক বা তার যে আহ, নিজের যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু এখানে বাঁচানো যাবে না। তাহলে অনেকে লগ্নপতির একটি পান্না পাথর পরিয়ে দেয়, আর হচ্ছে ভাগ্যপতির প্রতিকার, বিশেষ করে শনির একটি নীলা হয়তো এখানে পরিয়ে দেয়। তাহলে এখানে ইন্দ্রনীলা দিলে অষ্টমপতি আগে পরে ভাগ্যপতি, শনির কথা কিছুই বলা হয়নি। তাহলে আগে যার আমার পকেটে যা আছে সেটি ছিনতাই হয়ে গেল, তারপরে আমি চেয়ে নিয়ে কারো কাছ থেকে চেয়ে নিয়ে ধার কর্জ করে ধরেন আমি বাড়ি আসি। তো বাড়ি আসার ক্ষেত্রে সে দেবে কি দেবে না, সেটি কি এত সোজা? অর্থাৎ ভাগ্য যদি আগে নিঃস্ব নিধন হয়ে যায়, তারপরে সেখান থেকে নতুন করে ওঠা, এটা কি এত সহজ? এটি আগে ভাবতে হবে। যদি রাহুর প্রতিকার দেওয়া হয়, চন্দ্র এখানে এমন ভাবে মার খাচ্ছে যে সে বৃহস্পতির ক্ষেত্রগত চন্দ্র, তার কোনো মূল্য থাকছে না, কোনো মূল্য থাকছে না। তাহলে রাশি ওখানে বাঁচছে না, রাশি যখন না বাঁচছে তখন রাশির নক্ষত্র বাঁচছে না, বাঁচানো যাচ্ছে না। নক্ষত্র না বাঁচলে তার যোগকরণ কোনো কিছুতে কাজ হচ্ছে না, ওখানে ওখানে কিছু করার নেই, দেয়া যাবে। ওখানে কোনো কিছু করার সুযোগই নেই। তাহলে মঙ্গলের এখানে প্রতিকার দিয়ে, মঙ্গল বুধের নক্ষত্রে এমনিই মঙ্গল নিঃস্ত হয়েছে, বুদ্ধিমান মঙ্গল, আগেই বললাম যে বুদ্ধিমান মঙ্গল। তাহলে তাকে আমরা কিভাবে প্রতিকার দিয়ে, রক্তপ্রবাল দিয়ে আর কি হবে? রক্তপ্রবাল তো আর সবুজ হয় না, যদি সবুজ হতো তাহলে না এক চিন্তা করতাম, তা তো আর হয় না। রক্তপ্রবাল লাল গৈরিক আর মানে শ্বেত প্রবাল সাদা, এই তিন প্রকারই হয়, আর তো কিছু হয় না। তাহলে ওখানেও আর কিছু করার নেই।
তাহলে আর বাকি গ্রহ কি? সরাসরি বৃহস্পতির প্রতিকার ওখানে দিয়ে 23 নাম্বার নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রগত, তো সরাসরি বৃহস্পতির প্রতিকার এখানে দিয়ে, যেটি সুদীপ্ত বাবু বললেন, এখানে কোনো ফলদায়ী কিছু হবে বলে আমার মনে হয় না। রাহুদৃষ্ট বৃহস্পতি, ওখানে এমন কোনো কিছু হবে এটা ভাবা যাচ্ছে না। কিন্তু ওই যে শনি চতুর্থ ভাবে, মিত্র ভাবে যে শনি বসে আছে, তার ক্ষতিকারক কুপ্রভাব সে কমানোর চেষ্টা করবে। হতে পারে সে নিচস্থ, হতে পারে সে রাহুদৃষ্ট, কিন্তু হতে পারে পাপ, কিন্তু বৃহস্পতি দেবতাদের, সে তো শনিকে আর খেপিয়ে তুলছে না, শনিকে তো আর বাড়িয়ে দিচ্ছে না। যখন বাড়িয়ে দিচ্ছে না তখন তার শনির ক্ষিপ্রতা কমালে কমাতে পারে, না কমালে না কমালেও কিছু এমন কিছু গেল না। দ্বাদশে ব্যয়ভাবে শুক্রের গৃহগত দৃষ্টি দিয়েছে, যার জন্য ইয়েলো ডায়মন্ড দিলে ওই দ্বাদশ ভাব কিন্তু অবশ্যই বাঁচবে। এবং ওই ইয়েলো ডায়মন্ডের বদৌলতে, মানে বদৌলতে নয়, ইয়েলো ডায়মন্ডের গুণে কিন্তু তার ওই বৃহস্পতিটাকেই বাঁচাবে, তখন এই দ্বাদশ ভাবই বাঁচাবে। আর পঞ্চম ভাব তো এমনিই বাঁচবে। তাহলে একটি মাত্র প্রতিকার হলে সেটি ইয়েলো ডায়মন্ড হবে। দুটি যদি প্রতিকারে যাই তাহলে আমরা এই গ্রিন গোল্ডেন ক্যাটসাইটাকে আমরা বেছে নিতে পারি 2। যদি 3 নাম্বারের প্রতিকারে যাই তাহলে আমরা এটি বেছে নিতে পারি। এটা গেল প্রথম ধাপ, লাইট। তারপরে কি, ধরেন এই রবির দশায় জন্মগ্রহণ করছে, আমরা বুঝছি যে যেহেতু 21 নাম্বার নক্ষত্র মানে উত্তরাষাঢ়া নক্ষত্রে রবি নক্ষত্রে জন্ম করছে, তো রবির দশা 6 বছর, ধরেন 6 বছর পেয়েই গেল। তারপর চন্দ্রের দশা 10 বছর, তাহলে 10 বছর পেল, 10 বছর পর তাহলে 16 গেল। চন্দ্রের পরে মঙ্গল মনে হয়, মঙ্গলের 7, তাহলে 16 আর 7 23 বছর। যদি তার বয়স 20 থেকে 25-এর মধ্যে আনুমানিক হবে মনে হয়, তা যদি 23 হয়, এখানে কত হবে তাও তো আমরা হিসাব করে বের করে ফেলতে পারি, এত ইয়ে না করে। 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14, আর 3 7 আরো 18, এক গুলি খাইলে তো 18 বছরের বেশি হয়। আর যদি এক পক্ষে হয় তাহলে 30 আর 18 38, ওই মানে 48, 50, তা 50 আর বয়স মনে হয় না। আবার বৃহস্পতি, হুম, যা হোক হোক, ধরেন যদি 50 48-এর কাছাকাছি যায় তাহলেও আমরা দশাগত প্রতিকার নিতে পারবো। আর যদি ওই 17 18 হয় তাহলেও গেল, আমাদের ওটি আমরা জানি যে দশাগত প্রতিকার, এটা আমরা জানি। তো সেই অনুযায়ী আমরাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই জাতকের প্রতিকার, ধরেন আমরা এইভাবে একটা সিলেক্ট করলাম যে 3 নাম্বার গেলে 3 নাম্বারটি নিবে। এখন তার হাতে আসবো একটু, হাতে এসে দেখবো কি, কি দেখবো, আমরা প্রথম দেখবো যে বৃহস্পতি যেহেতু এই লগ্নে পাপ এবং মারক, সে অষ্টমে বসে আছে, তাহলে বৃহস্পতির ক্ষেত্রটি মরা কিনা, বৃহস্পতির ক্ষেত্রটি নিচু কিনা, বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল আছে কিনা, জব আছে কিনা, জাল চিহ্ন অঙ্কিত আছে কিনা, বৃহস্পতি একই সঙ্গে খারাপ আছে কিনা। ওই হাতের সঙ্গে, ওই প্ল্যানেটের সঙ্গে তো হাতটা দেখতে হবে। রবি শনি দৃষ্ট, তার মানে রবির ক্ষেত্র থেকে কোনো রেখা, ওই শনির ক্ষেত্র থেকে রবির ক্ষেত্রে কোনো রেখা গেছে কিনা, শনির ক্ষেত্র থেকে আদৌ বুধের ক্ষেত্রে রেখা যায় না, তারপরেও গেছে কিনা, শুক্র বন্ধনীটা বড় হয়ে গেছে কিনা, কারণ শুক্র নিজ গৃহে, তার হাতে শুক্র বন্ধনী থাকতেই পারে, থাকতে কিন্তু পারে। তো আমি অবশ্যই কাগজের গাঁটার ভিতর ঢুকাই দিছি, তো এটা সবটা টেনে বের করে কাগজটা আমার কাছে রাখতে হতো। এটা হচ্ছে অনলাইন পরামর্শের সব। তো শুক্র বন্ধনী থাকতে পারে, শিল্পী প্রতিভা থাকতে পারে, শিল্প গুণ থাকতে পারে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি এগুলোতে ভালো করতেই পারে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাই শুক্র বন্ধনী শনির ক্ষেত্র থেকে উঠে এমনকি বুধের ক্ষেত্র পর্যন্ত যেতেও পারে, এটি একটু দেখে আসতে হবে। যেহেতু বুধ শনি দ্বারা পীড়িত হয়েছে, রবিও শনি দ্বারা পীড়িত হয়েছে, তাহলে এটি বুঝতে হবে। এমনকি শনির আঙ্গুলটি রবির আঙ্গুলের দিকে বাঁকা আছে কিনা, একই সাথে রবির আঙ্গুলটিও বুধের আঙ্গুলের দিকে ঝুঁকে গেছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু লক্ষ্য করে আসতে পারি। আসার পরে তারপরে আমরা যাব পরবর্তী মঙ্গলের ক্ষেত্রে, যে মঙ্গলের ক্ষেত্রে তার একাধিক কোনো ভার্টিক্যাল রেখা, মঙ্গলের ক্ষেত্রে কোনো তিল জব ক্রস এগুলো আছে কিনা, সেটি আমরা একটু দেখে থাকার কথা। যেহেতু মঙ্গল ধনভাবে, ধন ক্ষয়কারী মঙ্গল, ওটা সে বুধের নক্ষত্রে আছে নিঃস্বস্থ, এটাও কিন্তু কিছু নেগেটিভ দিক থাকতে পারে। বুদ্ধিভ্রংশ করার মতো, মানে চন্ডালের মতো বুদ্ধি দেওয়ার মতো মঙ্গল এখানে কাজ করবে। মঙ্গল ধরেন এক ধরনের হাতে পাওয়ারফুল থেকে
ভালো বুদ্ধি থাকুক আর না থাকুক, নেগেটিভ বুদ্ধিটা থাকবে। মানে রাগালো ঝাঁঝালো বুদ্ধি, ঝাঁঝালো কথাবার্তা, কথাবার্তার স্পিড, মানে একটা এই ধরনের ছেঁচড়া ছেঁচড়া মানুষ হওয়ার কথা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যখন শুক্রের ক্ষেত্র আমরা দেখে নেব যে আসলে শুক্রের ক্ষেত্র ভালো কিনা, কেন একমাত্র শুক্রই তাকে বাঁচিয়ে রাখার কথা। আর হচ্ছে যখন আমরা ওই ছকের দিকে প্রতিকারে গেলাম, তাহলে কেতুর ক্ষেত্র অবশ্যই দেখব। যদি এই জাতকের কেতুর ক্ষেত্র অত্যাধিক নিচু, এমনকি বিশেষ কাটাকাটি চিহ্নযুক্ত, কেতু অশুভযুক্ত থাকে, তাহলে আমরা ধরে নেব যে কেতুর এই প্রতিকারটা আমরা দিব। আর শুক্রের ক্ষেত্র ভালো থাকুক আর মন্দ থাকুক, যে এখানে মন্দ থাকলেও দেব, শুক্রের ক্ষেত্র ভালো থাকলেও দেব, কিন্তু শুক্রের সাথে বৃহস্পতি যদি একই সঙ্গে একটু মনে হয় যে সম, উঁচু বা নিচু, তাহলে নিচু বা সম থাকলে আমরা দেব। কিন্তু উঁচু এবং সুডোল, সলোমন রিং যুক্ত, আয়ুরেখার সাথে ঊর্ধ্বগামী রেখা যুক্ত এমন থাকলে কিন্তু আমরা সরে আসবো। তাহলে বুঝবো যে ওই প্ল্যানেটেই কিন্তু ভুল রয়েছে, ওই প্ল্যানেট সঠিক নাও হতে পারে, ওই লগ্নটা পরিবর্তন হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? এইভাবে বিবেচনা করে, এমনকি তার নাম সংখ্যা নেব, নিউমারোলজি করব, করার পরে তারপরে দেখব যে তার নামটি কি, নামের নিউমারোলজিতে কি বলছে, সময় সহ তারিখ সহ, জন্ম তারিখ তো তখন জন্ম তারিখ থাকবে, জন্ম তারিখ সহ নিউমারোলজি করব, করার পরে আমাদের এই মিলগুলো হবে কিনা এটি আমাদের বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি যে মিলটা হবে, তখন আমরা একটা সিদ্ধান্তে যাব যে এই প্রতিকারগুলো দেওয়া যেতে পারে। সেই সঙ্গে আপনারা ওই যে বলেছি নবতারা চক্র, ত্রিপাপ চক্র, এগুলো একটু দেখে আসবেন, স্বর্ণালী চক্র, এগুলো একটু দেখে আসবেন, ধীর মস্তিষ্কে দেখে শুনে তারপরে প্রতিকার দেবেন। যেমন ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব গত শনিবারের ক্লাসে বলছিলেন যে আসলে জটক বিচারের ক্ষেত্রে কি এত সময় আদৌ কেউ দেয় স্যার? আমরা 4 ঘন্টা ধরে এই ক্লাস করলাম, তারপরে আপনি বললেন 1 ঘন্টা একটা জটক বিচার করতে লাগে, তা আদৌ আপনি কি দেন 1 ঘন্টা? কিন্তু আমি বলবো যে আবুল হোসেন সাহেব যদি আমার সামনে বসেন, তাহলে উনি আমি কথা বলতে বলতে যদি একটি জটক বিচার করি, তো আমার মনে হয় না যে 1 ঘন্টা লাগবে, তাতে আরো আরো 15 মিনিট কমের মধ্যে হয়ে যাবে। মানে আরো একটা ওর তো শর্টকাট পদ্ধতি আছে, যে যে জায়গায় নজর দিতে হবে। ধরেন ক্লাসে তো বোঝানোর জন্য করা হচ্ছে, আর ওখানে তো বোঝানোর জন্য লাগবে না, ওখানে তো সরাসরি করতে হবে। তো উনি যখন, যেমন একটি জিনিস তো আমরা জানি, যেমন সবচেয়ে বেশি ডিগ্রি কোন গ্রহের, কোনটি কম ডিগ্রি, এটি তো ছকের মধ্যে থাকে। অর্থাৎ কারক গুলো বের করা লাগে না, তারপর ওই নবাংশ গুলো বের করা লাগে না, নবাংশ এমনি দেখলে বোঝা যায়, বা নবাংশ বের করা থাকে একটা পেজের মধ্যে আমার সফটওয়্যারে। তারপরে হচ্ছে নবতারা, ওটাও মুখে মুখে করে নেওয়া যায়। তাহলে এগুলো সবই করে নিলে সবটাই কিন্তু গ্রহের ডিগ্রি থেকেই হয়। তো ডিগ্রিটা অনুযায়ী, যেহেতু চন্দ্র অন্তিম লগ্নে গেছে, সে কিন্তু শনির ক্ষেত্রের কাছাকাছি চলে গেছে। চন্দ্র 21 নম্বর নক্ষত্র, মানে 21 নম্বর নক্ষত্র পেয়েছে তো মাত্র এই ধনু রাশির 3 ডিগ্রি 20 মিনিট। তো 3 ডিগ্রি 20 মিনিট 21 নম্বর নক্ষত্রের যদি শেষের দিকে থাকে, তো ধরেন শনির নক্ষত্রের কাছাকাছি কিন্তু চলে গেছে অলরেডি। তাহলে ওই কোন নক্ষত্রের ডিগ্রি বেশি, কে কম, কে মধ্যম, এটা দেখে আমরা আত্মকারক, অমাত্যকারক, ভ্রাতৃকারক, বন্ধুকারক, সুখকারক, এগুলো আমরা কিন্তু দেখে নিতে পারবো। তাহলে উনি যদি সুখ চায়, উনি যদি বিদ্যা চায়, উনি যদি কর্ম চায়, তাহলে কর্মকারক, বিদ্যাকারক, আত্মকারক, অমাত্যকারক, বন্ধুকারক, জায়াপতিকারক, এগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। যখনই এটি বের করে ফেলতে পারবো, তাহলে উনি বিদ্যাকালীন আসলে বিদ্যাকারকের পরে জোর দেব, সামর্থ্য না থাকলে একটি, এ হলো ডায়মন্ড। যদি কর্মকারক হয়, তাহলে কর্মের দিকে নজর রাখবো, তখন ওই যে দশম ভাব, সপ্তম দশম, সেটি কিন্তু ওই ইয়েলো ডায়মন্ডেই কাজ করছে। যদি জায়াকারক হয়, তখনও কিন্তু ওই বৃহস্পতিকে সঙ্গে আমার লাগছে, যখন লাগছে তখন ওই গ্রিন গোল্ডেন ক্যাটসাইটে যাব, কারণ বিবাহ মানে অর্থ দরকার, প্রবৃদ্ধি দরকার, জীবনের ইয়ে দরকার, কেতুটা নিজস্ব। একমাত্র কেতুর রত্ন ক্ষতি সাধন কম করে অন্য রত্ন অপেক্ষা। নিঃসন্দেহে কেতু রত্ন ক্ষতি সাধন কম করে থাকে জাতকের, এটি আপনার নোট করে নিতে পারেন।
ও উপকার করতে পারলে করবে, না করতে পারলে ক্ষতি সাধন কম করে। কারণ কলিযুগে মানুষ এত পেঁচানো যে এত প্যাঁচেদের ভিতরে, তা ও প্যাঁচ শিখে আর কেতুকে জাগ্রত করে পেঁচায় আর কত পেঁচাবে মানুষকে, সর্বশেষ প্যাঁচ মুক্ত হয়ে যায়। এটা আমি আমার 25 বছরের জীবনে দেখেছি। যেমন আপনারা কথায় কথায় বলেন যে মির্জাফর, আরে মির্জাফরের বংশধররা পর্যন্ত এই যে অনলাইনে দেখলাম ভোটার হতে পারেনি ইন্ডিয়াতে, এখন ভোটার বানায়নি। আচ্ছা, মির্জাফর শুধু মির্জাফরই মির্জাফর? আমি যদি বলি যে আমাদের বিশ্বকর্মা ঠাকুরও একজন মির্জাফর, ঘুষ খায়, তাহলে কি হবে? আমি তো নিজেও একজন স্বর্ণকার, নিজে একজন ধরেন ওই মাটির চাকা ঘোরানো লোক, আমি একজন মিস্ত্রি মানুষ, আমি একজন ওই ধরেন প্রতিমা শিল্পী মানুষ। তো বিশ্বকর্মা ঠাকুরকে আমার প্রয়োজন। তাহলে আমি যদি উনাকে বলি যে উনিও কিন্তু একজন ঘুষখোর ঠাকুর বা উনিও একজন মির্জাফর, তাহলে কেমন হবে? ঠিক হবে স্যার, এর প্রমাণ তো আছে। এই পাপ কি আমার মুক্ত হবে কোনোদিন? কিন্তু কোন অর্থে বলছি? দেখুন, লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর লোহার বাসর ঘর তৈরি করলো যে উনার লোহার বাসর ঘরে তার বিবাহের দিন বাসর রাত্রে অনন্তনাগ বা সর্পদংশনে মারা যাবে। এই দৈববাণী পূর্ব থেকে টের পাওয়ার পরে লোহা দিয়ে বাসর ঘর তৈরি করলো স্বয়ং বিশ্বকর্মাকে ডেকে। আবার ওই বিশ্বকর্মাকে বলল যে তুমি একটু ছিদ্র করে রেখে আসো। যখন তৈরি করে হ্যান্ড ওভার দিয়ে চলে আসছে তখন যে ছিদ্র করে রেখে আসতে বলবো। উনি কিন্তু ছিদ্র করে রেখে আসলেন। তার জন্য অনন্ত নাগ সুতা হয়ে প্রবেশ করে আহ, এই বেহুলা লক্ষিন্দারের সেই বাসর ঘরে গিয়ে দংশন করে। এটি তো আমরা ইয়েতে এই যে মনসামঙ্গল যে গ্রন্থগুলো পুরাণ স্যার, এগুলোতে তো আমরা পড়ছি। হ্যাঁ, পদ্মা পুরাণ, পদ্মা হ্যাঁ, পুরাণ, পদ্মা পদ্মপুরাণ, পুরাণ। পদ্মপুরাণ, স্যার পদ্ম পদ্ম না, পুরাণ পদ্মা, স্যার, এটা পদ্ম পুরাণ। পদ্মা পদ্মা, না পদ্ম, পদ্ম না, না স্যার না, পদ্ম পদ্ম পুরাণ না, মনসামঙ্গল। না 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 স্যার, আমি এটা ভালো জানি। স্যার পদ্মপুরাণ কিছু 7 খণ্ড, পদ্মপুরাণ 7 খণ্ড। আর ওটা যে পদ্মা, খালি মনসা পুরাণ, ওটা 1 খণ্ড, 1 খণ্ড বই আমার যেহেতু আছে এখন সব। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আলোচনা না করি। তো যেমন আমরা যদি বলি যে ওই রাম রাবণের যুদ্ধে গুহার সন্ধানী বিভীষণ, ওনাকে কি মির্জাফর বলা হবে না? বিভীষণকে কি বলা হবে? ঠাকুরকে নিয়ে কথা নাই বললাম, বিভীষণকে কি বলবেন? কি বলবেন? সেই তো যে স্ফটিক স্কুল, কোন স্ফটিকের মধ্যে রাবণের মৃত্যুবান রেখেছে, ফটিক স্তম্ভ, সেটাকে চিনিয়ে দিয়েছে না? বিভীষণ কি করেছে? ধর্মের পথে চলছে স্যার। তো যাই কথা হোক, ঠিক। এগুলো আমরা ধর্মীয় আলোচনায় না যাই, কিন্তু এটি কিন্তু করেছে। তাহলে আমরা জ্যোতিষরা ওই কেতু, ধরেন নিচস্থ কেতু বা অষ্টমস্থ কেতু বা ধরুন ষষ্ঠ ভাবস্থ কেতু, দ্বাদশ ভাবস্থ কেতু, যে ব্যয়ভাবে যে কেতু, কেতুর প্রতিকার দিলে কি হবে? তার ওই ব্যয়ভাবটা ষড়যন্ত্রমূলক ভাবে বাড়বে। সে যে ষড়যন্ত্রের জগতে বাস করে, ওই ষড়যন্ত্রের জগৎ থেকে যদি ওই কালার কম্বিনেশন করে ক্যাটসাই দেওয়া যায়, বরং ওই ষড়যন্ত্রের হাত থেকে সে মুক্তি পায়। যেমন ধরেন এই লগ্নে ষষ্ঠী কেতু থাকলো, রিপু পাবে। তাহলে এখানে আমরা ওই লাল রঙের, সোনালী রঙের বা ধরেন গৈরিক রঙের ক্যাটসাই দেব। তাহলে কি হবে? ষষ্ঠপতি মঙ্গল বাঁচবে। যদি চন্দ্রের গৃহগত কেতু হয়, সে যদি লগ্ন ষষ্ঠ অষ্টম দ্বাদশেও থাকে, তখন সাদা ক্যাটসাই দেব, তাকে বাঁচাবে। কিন্তু যখন রবির গৃহগত থাকবে তখন লাল রঙের ক্যাটসাই খোঁজার চেষ্টা করব, পাওয়া যায়, বলছি ক্যাটসাই সকল বর্ণের পাওয়া যায়, তখন সেটি দেওয়ার চেষ্টা করব। যখন কিনা বৃহস্পতির ঘরগত হবে তখন ইয়েলো রঙের, সোনালী রঙের ক্যাটসাই দেওয়ার চেষ্টা করব, সেটি কিন্তু পাওয়া যায়। যখন শনির ঘরে থাকবে তখন নীল রঙের ক্যাটসাই দিব, একেবারে ময়ূরের কণ্ঠের মতো নীল ক্যাটসাই পাওয়া যায়, সেটি দেব। সেটি দিয়ে কিন্তু আপনারা গুগলে সার্চ দেন, দেখেন সকল বর্ণ রয়েছে ক্যাটসাইয়ের মধ্যে, যা দুনিয়ায় এত বর্ণের সংমিশ্রণ আর কোথাও নেই। তো বর্ণ, বিশেষ করে প্রতিকার একটা থেরাপি, বর্ণ থেরাপি। এমন হতে পারে
যে আপনারা ওই যে বলছিলেন সকালে ক্লাসে যে কর্ম দ্বারা মানুষের জীবনে কোনো কিছুর পরিবর্তন করা সম্ভব কিনা, এই প্রতিকার করা সম্ভব কিনা, কার্মিক প্রতিকার কে যেন বলছিলেন। তো এই কর্ম দ্বারা বিশেষ করে কর্মকারক আমরা জানি দশমপতি কর্মকারক, কিন্তু ওই যে কারক 7টি কারক গ্রহ নবাংশ করার পরে 7টি কারক গ্রহ বের করতে হয় যেটি বললাম, সেটি আপনাদের ক্লাস করানো হয়নি, এমনকি উচ্চতর ব্যাচেও এই ক্লাস কিন্তু দেওয়া হয়নি। যেটি সহজভাবে বের করা যায় সেটি আপনাদের একটু জেনে আসতে হবে। তখন কিন্তু ওই কর্মকারক কার নবাংশে বসে আছে সেই নবাংশ প্ল্যানেট অনুযায়ী দেখে কালার কম্বিনেশন করে আর এই মাদার প্ল্যানেটের সঙ্গে মিল করে যদি প্রতিকারটা দেওয়া যায় তাহলে দেখবেন সেই জাতক উপকৃত হবে বা জাতিকা উপকৃত হবে। তখন কি করবেন? তখন একটা সাজেশন যদি এমনও দেন যে তুমি কর্মটা পরিবর্তন করো, দেখো তোমার ভালো হবে। কর্মটা এই দিকের কর্মের দিকে যাও, দেখেন আজকে কাজ পাবা, বা তুমি আজকে উত্তর দিকে যাও, তুমি কাজ পাবে। তুমি ঘরে একটু মাথা ঘুরিয়ে ঘুমাও, দেখেনে তোমার ভালো হবে, মঙ্গল হবে। এগুলো অনেক কিছু বলতে পারবেন, তখন আপনাদের মন অনুযায়ী বলতে পারবেন। কিন্তু সেই বলতে গেলে আমরা এই যে ঘুরিয়ে ঘুমাতে বলবো, বা ধরেন অফিসটা পরিবর্তন করতে বলবো, অন্যদিকে কাজে যেতে বলবো, সেটি কিভাবে বলবো, কিসের উপর নির্ভর করে বলবো? সেটিও কিন্তু ওই গ্রহের ডিগ্রি অনুযায়ী, তার ঘর অনুযায়ী, তার ভাবের যে নক্ষত্রের অবস্থান সেই অনুযায়ী তারপরে তার প্রতিকারটা দিতে হবে। এক্ষেত্রে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বলবো যে সফটওয়্যার যদি কেনেন, সফটওয়্যার বহু রকম বহু দামি দামি সফটওয়্যার পাবেন, কিন্তু সব সস্তা সফটওয়্যার ওই আহ, কি জানো, আমি যেটা ব্যবহার করি ওটার নাম হচ্ছে, ওইটা বিপ্লব বাবু কিনেছে। বিপ্লব বাবু একটু নামটা বলেন ওইটার কি জানো, সুভাষ বাবুকেও দিয়েছি। আচ্ছা, এই কুণ্ডলী। হ্যাঁ, এই কুণ্ডলী, স্যার কি কুণ্ডলী মনে হয় না, না শুধু এই কুণ্ডলী? না, সার্ক এই কুণ্ডলী, SAC হ্যাঁ, এই স্যার কি কুণ্ডলী। কুণ্ডলী। তো ওই স্যার কি কুণ্ডলীতে একটা সুবিধা আছে যে, এই যে আমি একটু দেখাই, গ্রহের ডিগ্রি সমন্বয়ে গ্রহগুলো একবারে সজ্জিত থাকে। আপনারা দেখেছেন আমি ওই ভিডিও করি, এর ডান পাশে এই ছকটি থাকে, তার নিচেরটা নবাংশ থাকে, তারপরে চন্দ্র কুণ্ডলী মানে এটা থাকে, নিচেই আবার গোচর, আজকের দিনের গোচর থাকে। আবার এ পাশে এটা কি, ও ভাবচালিত কুণ্ডলী, অবশ্যই ভাবচালিত কুণ্ডলী প্রয়োগ আমি করি না। তো একই পেজে গোচর পাচ্ছি, একই পেজে দশা পাচ্ছি, নবাংশ পাচ্ছি, লগ্ন কুণ্ডলী পাচ্ছি, এর ডিগ্রি গুলো পাচ্ছি।